স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। এবারে বিস্তারিত। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজও চালকদের বিক্ষোভ হয়েছে। সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় কাল প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে ৩০ নভেম্বর সারা দেশে সংহতি সমাবেশের ঘোষণাও দিয়েছেন তারা। তাদের দাবিগুলো হলো রিকশা চলাচলে সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও হাইকোর্টের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা, নীতিমালা চূড়ান্ত আধুনিকায়ন করে ইজি বাইক ও ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন নিশ্চিত করা, এছাড়া লাইসেন্স ও রুট পারমিটের পাশাপাশি চালকদের প্রশিক্ষিত করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা। প্রতিটি সড়ক মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা, ইজি বাইক সহ স্বল্প গতির ও লোকাল যানবাহনের জন্য আলাদা লেন বা সার্ভিস রোড নির্মাণের দাবিও তাদের। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী। আমরা আমাদের কথা, আমাদের অবস্থান জানিয়ে দিতে চাই। কোনোভাবেই এই ব্যাটারি রিকশা বন্ধ করা বা সেই উদ্যোগ নেওয়া কোনোটাই আসলে কার্যকর করার সুযোগ আপনারা পাবেন না। আমাদের এই দাবিগুলা, যে যৌক্তিক দাবিগুলা আমরা করছি, সেই দাবিগুলা আমাদের সরকার দৃষ্টি আকর্ষণ করবে। শুধু হুট করে বন্ধ করে দিলে চলবে না। সুন্দরভাবে কর্ম তৈরি করছি নিজেরা। এখানে আমাদের যে কর্ম বিমুখ করার চেষ্টা করতেছে গভর্নমেন্ট, এটা আমরা মানতে রাজি না। তৃণমূলের নেতাকর্মীদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনস্থল। এরই মধ্যে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতারা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন সেখানে একে একে বক্তব্য রাখছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। সম্মেলনে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। জেলা বিএনপির সভাপতি পদে ১ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জনের প্রার্থিতা চূড়ান্ত। সম্মেলনে কাউন্সিলর ৮০৮ জন, তাদের ভোটেই এসব পদে নেতা নির্বাচিত হবেন। চুয়াডাঙ্গা বিএনপি সম্মেলনের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, নেতাকর্মীরা কি বলছেন আর বক্তব্যে যেসব নেতা বক্তব্য দিচ্ছেন তারাই বা কি বলছেন? নেতাকর্মীদের মানে উৎসাহর পাশাপাশি তাদের চাওয়া পাওয়া বা প্রত্যাশার সেটি জানবো একটু আপনার কাছ থেকে সেলিম। রঞ্জন, আপনি আসলে ঠিকই বলছিলেন, দীর্ঘ 14 বছর পরে চুয়াডাঙ্গা কিন্তু জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এটি কিন্তু আবার আরেক দিক থেকে যেটি বলা যায়, প্রায় এই প্রথম কিন্তু চুয়াডাঙ্গায় ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে কিন্তু আসলে নেতা নির্বাচন করা হবে। সেই জায়গা থেকে এখন কিন্তু ইতিমধ্যে চুয়াডাঙ্গার যে 8টি ইউনিট রয়েছে, সেই 8টি ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে বক্তৃতা করেছে। এখন কিন্তু বক্তৃতা করছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তো কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা যেটি বলছে, তারা নির্বাচন প্রসঙ্গে বলেছে, তারা বলছে যে খুব দ্রুত সময়ের মধ্যে সংস্কার যেটাই করা হোক, সেই সংস্কারটি কিন্তু দ্রুত সময়ের মধ্যেই কিন্তু শেষ করতে হবে। শেষ করার পরে কিন্তু নির্বাচন দিতে হবে। এছাড়া নেতাকর্মীরা যেটি বলছে, প্রায় 16 বছর তারা মাঠে আন্দোলন সংগ্রাম করতে পারেনি। প্রায় সেই 16 বছর পরে তারা এইরকম একটা মাঠে কিন্তু তারা এই সম্মেলনে উপস্থিত হতে পেরে তারা কিন্তু বেশ উৎফুল্ল প্রকাশ করছে। এছাড়া আমরা যারা একেবারে তৃণমূল থেকে যে নেতাকর্মী এসেছে, তারা যেটি বলছে যে এই মুহূর্তে কিন্তু তাদের যে নেতা সেটি কিন্তু আপনার রঞ্জন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মুহূর্তে কিন্তু দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তারা ইয়েতে কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়ে কিন্তু তারা বক্তব্য দেয় কিছুক্ষণ পরে, অর্থাৎ দুপুর 2টার দিকে তারেক রহমান কিন্তু ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপরে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে, সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তৃতা করবে। বক্তৃতা করার শেষ হলে কিন্তু দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন। বক্তব্য দেওয়ার পরে 2টার দিকে কিন্তু তারেক রহমান বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সেই বক্তব্য দেওয়ার পরে পাঠে কিন্তু একটি মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু সেখানে কিন্তু দলের যে কাউন্সিল, সেই কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই কাউন্সিলে মোট কিন্তু 808 জন ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। এছাড়া কিন্তু এখানে 1100 ডেলিগেট সদস্য রয়েছে। এই 808 জন নেতা, তারা কিন্তু তাদের যে নেতা তারা নির্বাচন করবে। ইতিমধ্যে কিন্তু দলের যে সভাপতি সেটি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এবং এখন যেটি রয়েছে সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদক
সম্পাদক, এই সাধারণ সম্পাদক সাংগঠনিক পদের বিপরীতে কিন্তু মোট 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। তো সব মিলিয়ে বলা যায় কিন্তু উৎফুল্ল পরিবেশে এই কিন্তু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা করবেন, এর পরপরই কিন্তু দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান বক্তৃতা করবে। রঞ্জন। সেলিম, আপনাকে ধন্যবাদ। ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর 5% কমানোর সরকারি সিদ্ধান্তের পর নিত্যপণ্যের সরবরাহ বাড়লেও কমেনি দাম। রাজধানীতে খুচরা পর্যায়ে 5 টাকা বেড়ে বোতলজাত 5 লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 815 টাকায়, আর প্রতি লিটার পাম অয়েল বিক্রি হচ্ছে 172 টাকায়, আর খুচরা পর্যায়ে প্রতি কেজি প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে 125 টাকায়। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে 2 দফায় ভোজ্য তেলের শুল্ক ছাড় দিয়েছে সরকার। তবুও অপরিবর্তিত তেলের দাম। তবে চিনির বাজারে কিছুটা স্বস্তি মিলেছে। বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে 3 মাস ধরে 169 টাকা থেকে 170 টাকায় বিক্রি হচ্ছে পাম অয়েল। সয়াবিন তেল বিক্রি হচ্ছে 178 থেকে 180 টাকায়। আমদানিকারকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমলেও দেশে এখনো আসেনি। ড্রাম জাতীয় সয়াবিন বললে পার মনে প্রায় 300 টাকার কাছাকাছি কমছে। সরকার চাচ্ছে না রেট বাড়ানোর জন্য, এখন কোম্পানিরা দিচ্ছে যে 8 টাকা ব্যাট যদি কমে তাহলে মনে করেন অপরিবর্তিত থাকলে মনে করেন হয়তো কোম্পানিরা সরবরাহ স্বাভাবিক করবে আর কি। তবে নারায়ণগঞ্জের চিত্র ভিন্ন। তেলের দাম 7 টাকা ও চিনিতে 2 টাকা কমেছে। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। পাম তেলের বাজারে আরেকটু কম, ওই গত সপ্তাহে যেটা 76 টাকা 77 টাকা বিক্রি হয়েছে, এটা আজকে 70 টাকা 69 টাকা বিক্রি হচ্ছে। চিনির বাজারটা গত সপ্তাহে 20 টাকার উপরে ছিল, আর এই সপ্তাহে হচ্ছে 18 টাকা 20 পয়সা 40 পয়সা এরকমের মধ্যে। আর রাজধানীতে ভোজ্য তেল আমদানিতে শুল্ক ছাড়ের পর সরবরাহ বেড়েছে, তবে কমেনি দাম। খুচরা পর্যায়ে 5 টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 115 টাকায়, আর পাম অয়েল প্রতি কেজিতে বিক্রি হচ্ছে 172 টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতি কার্টুনে তেলের দাম বেড়েছে 18 থেকে 20 টাকা। তবে স্বস্তি মিলছে চিনির দামে। খুচরা পর্যায়ে প্রতি কেজি প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে 125 টাকায়। খোলা চিনির জন্য গুনতে হচ্ছে একই মূল্য, আর লাল চিনি বিক্রি হচ্ছে 150 টাকায়। তেল এখন কোম্পানি আমাদেরকে দিতেছে গায়ে রেটে, তাও আবার পাওয়া যায় না, নাই তেল কোম্পানিতে শর্ট। চিনির দাম তো কিছুটা কমছে। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন পর্যায়ে মনিটরিং বাড়ানোর তাগিদ ক্রেতাদের। এগুলো হলো বড় বড় সিন্ডিকেট, তারা এক পর্যায়ে রাখুয়াল বলে। আপনি যতই শুল্ক কমান, যদি তাদেরকে চাপে না রাখেন, ঠিক মতন মনিটর না করেন, তাইলে এদেরকে কন্ট্রোল করতে পারবেন না। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের বৈঠক চলছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আমাদের সহকর্মী রয়েছেন, কিন্তু এখন আমরা শুরুতে যাব এই সংস্কার কমিশনের যে প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, তিনি কথা বলছেন এই বৈঠকের বিষয়ে। সরাসরি যাচ্ছে সেখানে। গঠনের তো অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে, এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা যেন নির্বাচিত না হয় এই বিষয়ে তারা আলোকপাত করেছেন। তখন আমি ওনাদেরকে দিচ্ছি, ওনারা আরো এই যে একটু আগে তোফায়েল আহমেদ স্যার বলে গেলেন যে ব্যয় কমাতে স্থানীয় সরকার নির্বাচনগুলো এক শিডিউলে করতে, এই কমিশন কি আসলে একদিনের সব স্থানীয় সরকার নির্বাচনগুলো করতে সিদ্ধান্ত নিয়েছে কিনা? আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেই। আমরা এইগুলো নিয়ে পর্যালোচনা করছি, আলাপ আলোচনা করছি। আমরা সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত দেব সবার মতামত শোনার পর। এবং আমরা উনি ভালো বলতে পারতেন যে যেটা হলো সবগুলো নির্বাচন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, তারপরে জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, সবগুলো নির্বাচন একই দিনে এটা করার কথা ওনার জোরালো প্রস্তাব ওটা ওনার। আচ্ছা, আর কোন প্রশ্ন? আচ্ছা, না না না, মূল কথা হচ্ছে এখানে তো সবাই মন্তব্য করেছে, মতামত দিয়েছে, কিন্তু মোটা দাগে মতামত এসেছে যে এই যে নতুন আবার যে নির্বাচন কমিশন গঠন হলো সেটি কিন্তু পুরনো আইনে, পুরনো ফরম্যাটে, অর্থাৎ সেই সাবেক একজন সেনা কর্মকর্তা, সাবেক আমলা, এসবের পরিবর্তন করে কিভাবে করে আসলে অনেকেই যোগ্য মানুষ আছেন তাদের মধ্য থেকে সেটাকে ওনাদেরকে নেয়া। একই রকম ভাবে যে বাংলাদেশে আর কখনোই যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো মানুষ কোনো পর্যায়ে, সেটা এমপি ইলেকশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক, কোথাও যেন নির্বাচিত হতে না পারে, এবং যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত শুধুমাত্র রিটার্নিং অফিসার থেকে নয়, শুধু সরকারের প্রধান বা সরকারের অন্যান্য পর্যায় থেকে নয়, একবার নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং যারা এই 3টি নির্বাচন, বিশেষ করে 2014,
18 এবং 24 সালে করেছে। এই 3টি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট এই কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সাথে রমজানের নিত্যপণ্যের সরবরাহ ও দাম হাতে নাগালে রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এজন্য সকলের সহযোগিতা চান তিনি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউর প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষা ভাতা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। এনআরবিসি ব্যাংকের সহযোগিতায় এই শিক্ষা ভাতা দেয়া হয়। এ সময় ব্যাংকটির পরিচালক ও চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর সাংবাদিকদের পেশাদারিত্বের জায়গায় নানা চ্যালেঞ্জ তুলে ধরে ব্যাংকিং খাতে তাদের সহযোগিতার আহ্বান জানান। অ্যান্টিগায় বাংলাদেশের সাথে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন 5 উইকেট হারিয়ে 250 রান সংগ্রহ করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে 2 উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ আর 1টি করে উইকেট পেয়েছেন তাইজুল ও মিরাজ। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দেখে শুনেই শুরু করেন 2 ক্যারিবীয় ওপেনার ক্রেগ ব্র্যাথওয়েট ও মিকাইল লুইস। ওভার প্রতি 2 রানেরও কম তোলেন 2 ব্যাটার। টাইগারদের প্রথম ব্রেক থ্রু এনে দেন স্পিড স্টার তাসকিন। 38 বলে 4 রান করা ব্র্যাথওয়েটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। দ্বিতীয় উইকেটটাও আসে তাসকিনের হাত ধরে। রানের খাতা খোলার আগেই অ্যালেক্স কার্টিকে ফেরান এই পেসার। কাভিম হজ ব্যক্তিগত 25 রানে ফেরেন রান আউট হয়ে। ভাঙের তৃতীয় উইকেটে 59 রানের জুটি। এরপর স্বাগতিকদের রানের ভিত গড়ে দেন 2 ব্যাটার মিকাইল লুইস আর এলিক অ্যাথানিস। মিরাজ আর তাইজুল এই 2 সেট ব্যাটারকে সেঞ্চুরি বঞ্চিত করলে শেষ হয় প্রথম দিনের খেলা। এছাড়া এখনকার মতো ডিবিসিএমজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসিএমজ.tv। আরও ভিজিট করুন ডিবিসিএমজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।